ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এসএসসি পরীক্ষার জন্য একটা ক্লাস করবো, অর্থাৎ নবম দশম শ্রেণীর অধ্যায় 2 লেনদেন, সমস্যা নম্বর 2, অর্থাৎ হিসাব সময় লেনদেন থেকে দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে আমরা আজকে অঙ্কটা করবো। 2 নম্বর অঙ্কটা দেখে প্রশ্নটা করতেছি। 2017 সালে জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্স এর ব্যবসায়িক নিম্নোক্ত লেনদেনগুলো হলো। কি কি লেনদেন হয়েছে? জানুয়ারি 1 তারিখে ব্যবসায় মূলধন আনা হলো। পুরো প্রশ্নটা প্রত্যেকটা সময় চলে যাবে, সেজন্য পুরো প্রশ্ন করতেছি না, ডাইরেক্ট প্রশ্ন চলে যাচ্ছে। আমরা রিকোয়ারমেন্ট যেটা আমাদের চাইছে। ক নম্বর প্রশ্ন কি চাইছে? ক নম্বর প্রশ্ন বলতেছে লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ লিখো। তাহলে আমাদের প্রশ্ন বলছে লেনদেন নয় যে সমস্ত ঘটনাটা, সেটা আমাদের লিপিবদ্ধ করতে বলছে। তাহলে এখান থেকে প্রশ্ন থেকে বুঝতেছি যে এই অঙ্কটা টোটালি হচ্ছে লেনদেন কিনা, লেনদেন কাকে বলে, লেনদেন কত প্রকার, লেনদেনের সাথে জড়িত হচ্ছে ঘটনা, ঘটনা কাকে বলে, হিসাব সমীকরণ, এই জিনিসগুলো হচ্ছে পুরো অধ্যায়ের বেসিক। আজকের অঙ্কটা যদি আমরা বুঝি, ভালো করে বুঝবো, তাহলে এই অধ্যায় থেকে যত অঙ্কগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা পারবো। তাহলে প্রথমে হচ্ছে লেনদেন কিনা। তাহলে লেনদেন মানে হচ্ছে ল এবং দেওয়া। আমরা প্রশ্ন করবো, পড়েই দেখবো লইছি না দিছি, কিছু একটা আদান অথবা প্রদান কিছু একটা হবে। যেটা হবে সেটাই হচ্ছে প্রতিষ্ঠানের জন্য। আরেকটা কথা, যখন যে কোনো বই, হিসাব বিজ্ঞানের যে কোনো বই করা হোক, সেই বইটা যখন আপনারা করবেন মাথায় রাখতে হবে আপনি ওই প্রতিষ্ঠানের এমডি, মালিক না, অথবা নিম্ন লেভেলের না। আপনি শুধুমাত্র জবাব দিতে বাধ্য মালিকের কাছে, অন্য কারো কাছে না। তো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আপনি যখন আমরা বলতে যখন করবো তখন নিজেকে এমডি মনে করতে হবে। ঠিক আছে? তাহলে এবার আসেন এখানে যেগুলো লেনদেন হয়েছে সেগুলো আসেন আমরা পড়া শুরু করি। প্রথমে ঘটনাটা হচ্ছে কি স্যার, দেখেন ব্যবসায় মূলধন আনা হলো, এটা একটা লেনদেন, কারণ আমাদের কাছ থেকে টাকা আসছে, মালিক আমাকে টাকা দিছে, সো এটা একটা লেনদেন। আমার প্রশ্ন বলছে যেটা লেনদেন নয় সেটা আমাকে নির্ণয় করতে। ঠিক আছে? তাহলে দেখেন 2 তারিখে যে ঘটনাটা, এত টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো। এত টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করো, তার মানে কি ম্যানেজার নিয়োগ করছি, এখন আমি বেতন কিন্তু দেইনি। যখন বেতনটা দেবো তখন আমার কাছ থেকে টাকা চলে যাবে। এখনো যেহেতু আমার কাছ থেকে টাকা যায় নাই, এবং আমি যেহেতু এখনো নিয়োগ করছি, কালকে আমি নিয়োগ করা হলো, এখনো বেতন দেই নাই, সেহেতু এটা কোনো লেনদেন হবে না। সেই জন্য এই ঘটনাটা আমরা লিপিবদ্ধ করবো। এই যে দেখেন 2 তারিখে ম্যানেজার নিয়োগ, যার বেতন 18,000 টাকা, কিন্তু এখনো দেই নাই, সেই জন্য এটা কোনো লেনদেন নয়। তাহলে লেনদেন নয়, একটা লেনদেন পাইলাম। এরপরে পাইছি আমরা 12 তারিখের লেনদেনটা। এই যে দেখেন বলছি কি, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন 2,000 টাকা। তাহলে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে অবশ্যই ছেলের স্কুলের বেতন দেবে, যেহেতু মালিকের ছেলে, ছেলে তো আর প্রতিষ্ঠানের না। হ্যাঁ, তো সেহেতু প্রতিষ্ঠান কোনো লেনদেন করবে না, বা প্রতিষ্ঠান তার ছেলের বেতন দেবে না। সেই জন্য মালিক যেটা ব্যক্তিগত তহবিল থেকে স্কুলের বেতন দিয়েছে, সেহেতু এটা অবশ্যই মালিকের নিজস্ব একটা খরচ, প্রতিষ্ঠানের কোনো খরচ না। সেই জন্য এটা লেনদেন হবে না। তবে তবে এখানে কথা হচ্ছে, যদি এখানে বলতো যে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে, হ্যাঁ, এটা না বলে যদি বলতো যে মালিকের ছেলের বেতন অফিসের থেকে উত্তোলন করে দেওয়া হলো, অর্থাৎ অফিস থেকে মালিকের ছেলের বেতন প্রদান করা হলো, সেটা কিন্তু লেনদেন হতো, কারণ অফিস থেকে টাকাটা চলে যাবে। হ্যাঁ, সেই জন্য এটা লেনদেন হবে। যেহেতু বলছে মালিকের ব্যক্তিগত তহবিল, সেহেতু এটা কোনো লেনদেন হবে না। ঠিক আছে? বাকিগুলো সবগুলো লেনদেন হবে, কারণ খ নম্বর অঙ্কটা করলে আমরা বাকিটা বুঝে ফেলবো। তাহলে আমরা লেনদেন নয় পাইলাম 2 তারিখের ঘটনাটা, আরেকটা পাইলাম আমরা 12 তারিখের। এই দিন আমরা যোগ করবো, তাহলে 2 তারিখের ঘটনাটা হচ্ছে 18,000, আর এখানে হচ্ছে 2,000, ইকুয়াল হচ্ছে 20,000। এই দুটো যোগ করে আমরা পাইলাম 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা হচ্ছে লেনদেন নয়। আমাদের ক নম্বর প্রশ্ন রিকোয়ারমেন্ট কমপ্লিট, যে লেনদেন এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে, নির্ণয় আমরা করলাম। খ নম্বরে দেখেন বলতেছি কি, খ নম্বর প্রশ্ন বলতেছে চয়ন ব্রাদার্স এর লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তার মানে আমাদের হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাতে বলছে। তাহলে হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণ হচ্ছে a = l + o e। a মানে হচ্ছে অ্যাসেট, l এর লায়াবিলিটি, ও হচ্ছে অনার ইকুইটি, মালিকানা সত্ত্ব আমরা যেটাকে বলি। এই হিসাব সমীকরণে আমাদেরকে এটা লিপিবদ্ধ করতে বলছে। তাহলে আসলে আমরা শুরু করি। প্রথমে বলছি কি, ব্যবসায় মূলধন আনা হলো। হ্যাঁ, ব্যবসায় মূলধন আনা হলো, তাহলে এটা যাবে কই? 1 তারিখে এখানে গড়গুলো কি হবে? তারিখ, উদ্ধৃতি, নগদ, দেনাদার। আর এই অঙ্কটার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, অঙ্কটা যদি নাও আসে, নাও পারি, যদি আসে, যদি আমরা না পারি, জোর করে অঙ্কটা মিলাই দিয়ে আসবো। আশা করি এই অঙ্কটা অবশ্যই আসবে পরীক্ষাতে, এবং মিলানো যাবে, কোনো কঠিন কাজ না। যা যা বলছে এখান থেকে প্রশ্নটা পড়ে হয়, কোনো কিছু যদি না বুঝি নগদানের লগে যোগ করে দেবো, মূলধন থেকে যোগ করে দেবো। আবার এখান থেকে যদি আমরা বাদ দেই, মূলধন থেকেও বাদ দেবো, যদি কোনো কিছু না বুঝি শর্টকাটে। এবার আসলে আমরা প্রশ্নটা করে বলতেছি কি, ব্যবসায় মূলধন আনা হলো, তার মানে আমাকে নগদ টাকা দেওয়া হয়েছে। আগে বলছে আমি ম্যানেজার, মালিক আমাকে 75,000 টাকা দিছে, নগদে দিছে, সেই জন্য আমি নগদের ঘরে লিখবো। আর কেন দিছে মালিক আমাকে? মূলধনের জন্য দিছে, সেই জন্য নগদের ঘরে যাবে, আর যাবে মূলধনের ঘরে। মন্তব্যের ঘরে 4টা জিনিস লিখতে হয়, সবসময় মাথায় রাখতে হবে। মন্তব্যের ঘরে 4টা জিনিস বিষয় নিয়ে হলে কথা লিখবো, নতুবা কোনো কিছু লিখবো না। কি কি? এই মূলধন, উত্তোলন, ক্রয় এবং বিক্রয়। এই 4টা কথা যদি থাকে এখানে আমরা লিখে দেবো, যে ক্রয় করা হলো, বিক্রয় করা হলো, মূলধন আনা হলো, উত্তোলন করা হলো। ঠিক আছে? এই 4টা কথা হইলে আমরা এখানে লিখবো। যদিও বইতে লেখা মূলধন, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন, এগুলো কিন্তু এগুলো খুব একটা লাগে না। আপনারা শুধু লিখে দেবেন কি, 4টা কথা মনে রাখলে হবে, ক্রয়, বিক্রয়, মূলধন এবং উত্তোলন। এই 4টা কথা মনে রাখলে মোটামুটি ভাবে মন্তব্যের ঘরে লেখা যায়। এরপর আস্তে আস্তে আমরা আরো ডিটেলসে জানবো। তাহলে গেল 1 নম্বরটা, যেটা আমরা টাকা পাইছি। 2 নম্বরটা লেনদেনে হবে না, সো এটা নিয়ে কোনো কথা হবে না, এটা বাদ। 7 তারিখে বলতেছি কি, ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। তাহলে খেয়াল করেন, ধারে পণ্য বিক্রয় আমরা করছি, তার মানে আমার কাছে কিন্তু এখনো আমি টাকা পাই নাই, টাকা ভবিষ্যতে আমি পাবো। ভবিষ্যতে যেটা আমরা পাবো, যেটা বিক্রয় লাগে, অবশ্যই দেনাদারের সাথে সম্পর্ক হবে। সেই জন্য দেনাদার ঘরে লিখছি আমরা 50,000। আর যেহেতু আমরা টাকা এখনো পাই নাই, ভবিষ্যতে পাবো, অ্যাটলিস্ট পাবো নিশ্চিত, সেই জন্য আমরা মূলধনের ঘরে লিখছি 50,000। তাহলে এই উদ্ধৃতি যে বিষয়টা, উদ্ধৃতি হচ্ছে কি, আমাদের 1 তারিখে ছিল কত টাকা? 75,000, আর এখানে ছিল 75,000। এবার দেখেন 7 তারিখে আমরা ধারে পণ্য বিক্রি করছি 50,000, এই জন্য এখানে কোনো কিছু না, এখানে 50,000 লিখছি, এখানে 50,000 লিখছি। তাহলে এই দুটো যোগ করে আমাদের উদ্ধৃতি পাবো। তাহলে আমরা 10 তারিখ উদ্ধৃতি কি পাচ্ছি? 75 এর 75, 50 এর 50, 50,000 এর 50,000, এই দুটো যোগ করে পেলাম 1,25,000। লিখছি কি, মনিহারি খরচ, অর্থাৎ এখানে
এটা না, এটা লিখবো আমরা যেহেতু বিক্রি করছি, কারণ আগে বলছে ক্রয় বিক্রয় উত্তোলন এবং মূলধন, এই জিনিসগুলো আমরা লিখে দেবো। তাহলে 7 তারিখেরটা আমরা বিক্রি করছি, টাকা পাবো, সেই জন্য লিখলাম। এরপরে 10 তারিখে দেখেন বলতেছি কি নগদে মণিহারি ক্রয় 2200 টাকা। তার মানে মণিহারি জিনিসটা আমরা ক্রয় করছি, আমার কাছ থেকে টাকা চলে গেছে, যেহেতু চলে গেছে তার মানে আমি এটা বাদ দেবো। নগদ দামতে নগদ টাকা থেকে আমি কমাবো আর মূলধন থেকে কমাবো, আমি কথা বলে গেছিলাম। তাহলে দেখেন নগদ থেকে আমরা 75,000 থেকে 2200 টাকা বাদ দিলে থাকে 72,800, 50,000 এই 1,25,000 থেকে 2200 টাকা বাদ দিলে থাকে 1,22,800। আর এখানে লিখবো কি মণিহারি খরচ বা মণিহারি ক্রয় করা হলো, ক্রয় বিক্রয় নিয়ম মতো করে লিখতে হবে, লিখলাম। ওকে, তাহলে এরপরে এটা গেল 12 তারিখের তো লেনদেনই হবে না, সো 12 তারিখ নিয়ে কোনো কথা হবে না। 20 তারিখে দেখেন বলতেছি কি সুমনা ট্রেডার্স এর নিকট হতে এত টাকা পাওয়া গেল, এত টাকা কিন্তু আমরা পাইছি, সুমনা ট্রেডার্স থেকে আমরা পাইছি। তাহলে কেন পাবো? সুমনা ট্রেডার্স আমাকে কেন টাকা দেবে? কারণ ওর কাছে কিছু একটা আমি আগে বিক্রি করছি অথবা কোনো একটা লেনদেন করছি, সেই জন্য সুমনা ট্রেডার্স আমাকে টাকা দিছে, এটা মূলধনের লগে কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা নগদ টাকা পাইছি, সো নগদের লগে যোগ হবে, আর দেনাদার থেকে এটা আমরা বাদ দিয়ে দেবো। কেন? কারণ ওর কাছ থেকে আমরা যে টাকা পাইতাম সেখান থেকে সে আমাদের 30,000 টাকা দিছে, ঠিক আছে? তো সেই জন্য আমরা এখানে, যদিও এখানে আগে একটা ঘটনা করছি, এই যে দাঁড়া বিক্রয় ধরে নেওয়া যায় যে বিক্রয় করছে আমরা 50,000 এই সুমনা ট্রেডার্স এর কাছে, সেই জন্য ও আমাদের 20,000 টাকা বা 30,000 টাকা 40,000 যেটা দিছে সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে এই জন্য নগদ টাকা পাইছি, নগদানে করা যোগ হবে 72 যোগ হচ্ছে 1,02,800, 50,000 টাকা পাইতাম, আমাকে 30,000 টাকা দিয়ে দিছে, থাকবে 20,000 টাকা। এই পাশে কোনো টাকাই আসবে না, কেন? কারণ এটা মূলধনের লগে কোনো সম্পর্ক নাই, নগদ টাকা বাড়বে, দেনাদার থেকে কমবে। ওকে, তারপরে লাস্ট এরপর আছে 25 তারিখে সবশেষে বিজ্ঞাপন বাবদ পরিশোধ 15,000 টাকা। তার মানে আমরা বিজ্ঞাপন বাবদ টাকা দিছি, হ্যাঁ, বিজ্ঞাপন বাবদ টাকা দিলে অবশ্যই আমার কাছ থেকে টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেছে, সেই জন্য আমি কি করবো, এই নগদান থেকে এটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? 25 তারিখে নগদান থেকে বাদ দেবো, আর এখানে এসে কি করবো, মূলধন থেকে আমরা টাকাটা বাদ দিয়ে দেবো। যেহেতু আমরা বলছি কি যে বিজ্ঞাপন বাবদ এত টাকা পরিশোধ করছে, তাহলে আমি 1500 টাকা আমরা পরিশোধ করছি, সেই জন্য 1500 টাকা এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 1,02,000 থেকে এটা যদি আমরা বাদ দিয়ে থাকবো 1,03,500 টাকা, 300 টাকা, 800 সাথে 500 গেলে 300, এখানে এসে একই কাজ 1,21,300 টাকা, 800 সাথে 500 গেলে থাকবে 300, 2,000 থেকে 1,000 গেলে থাকবে 1,000 টাকা। এরপরে যে কাজটা আমরা করবো, দুইটা পাশ যোগ করে দেখেন, এই দুই পাশ মিলে হয়ে যাবে 1,21,300 টাকা, আর এখানে 1,21,300 টাকা, দুই পাশ কিন্তু মিলে যাবে, সমীকরণ মানে কিন্তু দুই পাশ মিল। আমরা অঙ্কের ক্ষেত্রে দেখেন আমরা করতাম এরকম যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED প্রুভ অথবা শুড, হ্যাঁ, সত্যতা যাচাই করি। এর আগে আমি একটা অঙ্ক ক্লাস করছিলাম আমরা ম্যাথের ক্ষেত্রে, যে একটু ক্লাসটা যদি না বুঝে থাকেন এখানে দেখতে পারেন, যে কথাগুলো অঙ্কের ক্ষেত্রে থাকে কি, দেখাও যে প্রমাণ করো, সত্যতা প্রমাণ করো, তারপরে থাকে এই আপনার সত্য মিথ্যা যাচাই করো, যে কোনো কিছু থাকতে পারে। তো সেটার ক্ষেত্রে আমরা কি করি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সেটা একইভাবে উদ্ধৃতি মানে হচ্ছে দুই পাশে আপনার অঙ্কটা অটোমেটিক্যালি মিলে যাবে, সমীকরণ মানে কিন্তু দুই পাশে আমাদের অঙ্কটা মিলে যাবে। তো দুই পাশে যদি না মিলে আমাদের অঙ্কটা হয় না। মিলানোর ক্ষেত্রে সোজা হিসাব, আমরা এই পাশে যদি যোগ করি এই পাশে যোগ করবো, এই পাশে যদি বাদ দেই এই পাশে বাদ দেবো, এই পাশে যদি একবার যোগ করি এই পাশে একবার বিয়োগ করবো, এই পাশে বিয়োগ করলে এই পাশে যোগ করবো, ওই পাশে কোনো ইঞ্চি যাবে না, অথবা এই পাশে যদি যোগ করি এই পাশে বিয়োগ করলে এই পাশে বিয়োগ করলে এই পাশে যোগ করবো, কোনো ইঞ্চি এদিক এদিক নেবে না, হ্যাঁ। তাহলে অটোমেটিক প্রত্যেকটা তারিখ এরকম উদ্ধৃতিতে প্রত্যেকটা তারিখ আমরা এরকম মিলে যাবো, তাহলে আমাদের অঙ্কটা সবশেষে গিয়ে সুন্দর করে মিলে যাবে, ঠিক আছে? আশা করি অঙ্কটা মোটামুটি ভাবে খুবই গুরুত্বপূর্ণ, বইতে আছে অধ্যায় 2 এর 2 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রায় আসে, হ্যাঁ। তো যদি না বুঝে থাকে, না বুঝে কিছু থাকে, কমেন্টে অবশ্যই জানাবো, আমি চেষ্টা করবো সর্বোচ্চ সময় সুযোগ করে আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ক্লাসটার সাথে থাকার জন্য।